আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৯ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। অন্যদিকে ওর হাত আমার পেট থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে আমার বুক স্পর্শ করল। ওর চোখের পলক পড়ছে না, সোজা একদৃষ্টে আমার চোখের দিকে তাকিয়ে আমার বুকে হাত বুলাচ্ছে। এরপর আমার কপালে আলতো করে চুমু খেয়ে আমার ঘাড়ের কাছে মুখ এনে নাক ঘষছে আর নাক দিয়ে জোরে নিঃশ্বাস টেনে আমার শরীরের ঘ্রাণ নিচ্ছে। এক সময় ধীরে ধীরে আমার বুকে মুখ ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর মুখ তুলে আমার দিকে তাকায়, দেখে আমিও ওর দিকে তাকিয়ে আছি। কিন্তু আমার এখন এসব ভালো লাগছে না। আমার কাছে যে এখনো কিছুই ক্লিয়ার হয়নি। আমি বললাম, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর না দিয়ে তুমি এসব কি করছো? রাফি বলে, সব বলবো, তার আগে আমাকে একটু আদর করতে দাও। 15টা দিন তোমাকে কাছে পাইনি। এই 15টা দিন কতটা যে কষ্টে কেটেছে আমার, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বললাম, কিন্তু রাফি আমার ঠোঁটের ওপর আঙ্গুল রেখে বলে, এখন কোনো কথা নয়, সব পরে বলবো। এই বলে সে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। এবার আমার কাছে আরো বিরক্ত লাগছে। আমি আর থাকতে না পেরে হঠাৎ এক ঝটকায় ওকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নেই। আচমকা আমার ধাক্কা খেয়ে রাফি চিৎ হয়ে বিছানায় শুয়ে পড়ে। আসলে রাফি ভাবতে পারেনি আমি ওকে ধাক্কা মারবো। ব্যাপারটা কয়েক সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এমন আচরণে রাফি খুব কষ্ট পায়। আজ পর্যন্ত আমি কখনো ওকে আমাকে আদর করতে বাধা দেইনি, তাহলে আজ কি এমন হলো? রাফি চুপচাপ উঠে বসে আমার পাশে, এক নজরে আমাকে দেখে যাচ্ছে। আজ যেন ও আমাকে চিনতেই পারছে না। রাফি কি বলবে না বলবে তার তোয়াক্কা না করে আমি বললাম, সেই শুরু থেকে তোমার কাছে আমি কিছু জানতে চাইছি, আর তুমি আমাকে পরে বলবো বলে বলছোই না। কি ব্যাপার বলো তো? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? রাফি খুব শান্ত গলায় বলে, কি জানতে চাও তুমি, বলো। আমি বললাম, পিয়াস কেমন ছেলে তুমি জানো। ওর চরিত্র ভালো না, নেশা করে, জুয়া খেলে, বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়। তার বাজে আড্ডাখানা আমাদের উপরতলায়। তুমি সব দেখেছ, জানো, তাহলে তুমি কি করে ওদের সাপোর্ট করছো? আর ছেলেটা আমাকে বারবার ঘুরে ঘুরে দেখে, কেমন চোখে যেন তাকায়। আমি তো তোমাকে এর আগেও কয়েকবার বলেছি নাকি? রাফি বলে, আমরা সামনে যা দেখতে পাই সবসময় সেটা সঠিক হয় না। আচ্ছা, আমি তোমাকে খুলেই বলি। রাইসা যখন প্রথম আমাদের বাড়িতে আসে, সেদিন সন্ধ্যায় তোমাদের দুই বোনকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম। তোমার নিশ্চয় মনে আছে? সেদিন সন্ধ্যার সময় বাড়ির গেটের বাহিরে পিয়াস তার বন্ধুদের সাথে কথা বলছিল। সেই দিনই পিয়াস রাইসাকে প্রথম দেখে। প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায় রাইসাকে। পরে দারোয়ান চাচার কাছে খবর নিয়ে জানতে পারে রাইসা আমার শালি, মানে তোমার বোন। তার পরের দিন থেকে পিয়াস রাইসার পেছনে পড়ে, রাইসাকে ফলো করে। রাইসা কোথায় যায় না যায়, কি করে, কোনো ছেলের সাথে কথা বলছে কিনা, নানান বিষয়ে নজর রাখতে শুরু করে। তবে সেটা রাইসার নজর এড়িয়ে। রাইসা কিন্তু এসবের কিছুই জানতো না। এভাবেই চলল কয়েক মাস। একদিন বৃহস্পতিবার, রাইসা কোচিং শেষ করে সব বান্ধবীদের সাথে আড্ডা মারছে। আড্ডা মারতে এতটাই ব্যস্ত ছিল যে ঘড়ির দিকে আর খেয়াল ছিল না। তোমার মনে আছে নিশ্চয়ই, একদিন রাইসার ফিরতে দেরি হচ্ছিল, আর তুমি আমাকে ওকে খুঁজতে পাঠিয়েছিলে, সেদিনের ঘটনা। যাই হোক, এদিকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতরে বসেছিল পিয়াস। সে তো রাইসাকে দেখে যাচ্ছে আর বারবার ঘড়ি দেখছে, কারণ আজ এত রাত হয়ে গেল অথচ রাইসা বাসায় যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর হঠাৎ রাইসা ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বলে, ওরে বাবা, আজ তো অনেক দেরি হয়ে গেল। আজ নির্ঘাত আপুর বকা খেতে হবে। কিন্তু এত রাতে আমি একা যাব কি করে? ওদের মধ্যে দুজন ছেলে ফ্রেন্ড ছিল। রাইসার কথা শুনে একজন বলে, আরে চিন্তা করিস না, আমার বাসাও তোদের ওইদিকে, তুই বরং আমার সাথে চল, যাওয়ার পথে তোকে নামিয়ে দেব। ছেলেটার কথা শুনে রাইসা রাজি হয়ে গেল। তারপর আর দেরি না করে ছেলেটার বাইকের পেছনে বসে পড়ল। ছেলেটা বলে, ধরে বস, তা না হলে পড়ে যাবি। রাইসা এবার ছেলেটার কাঁধে হাত রাখে। তারপর ছেলেটা বাইক স্টার্ট করে দেয়। এদিকে পিয়াস গাড়িতে বসে বসে সব দেখছে, যেটা ওর একদম পছন্দ হয়নি। যাকে ও ভালোবাসে সে কিনা অন্যজনের বাইকে চড়ে তার কাঁধে হাত রেখে যাবে। রাগে ফুঁসতে থাকে পিয়াস। ও এবার পিছু করতে লাগলো ওদের। এদিকে আমি বেরিয়ে সবখানে খুঁজে না পেয়ে বাড়ির দিকে আসছিলাম। বাড়ির কাছে আসতেই আমার চোখ পড়ল গেটের কাছে রাইসা আর পিয়াস দাঁড়িয়ে আছে।
আমি দূরে গাড়ি দাঁড় করিয়ে দেখতে লাগলাম কি হচ্ছে। ওদেরকে দেখে যা বুঝতে পারলাম তা হলো পিয়াস রাইসাকে ধমকাচ্ছে। প্রত্যেকটা ধমকের সাথে সাথে রাইসা কেঁপে কেঁপে উঠছে আর কান্না করছে। এসব দেখে আমি না গিয়ে পারলাম না। আমি গিয়ে গাড়ি ওদের সামনে দাঁড় করালাম। গাড়ির কাছে নামিয়ে দুজনের উদ্দেশ্যে বললাম, কি হচ্ছে এখানে? দেখি কেউ কোনো কথা বলছে না। পিয়াসকে বললাম, পিয়াস কি হয়েছে? পিয়াস বলে, কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করেন কি করেছে ও। আমি গাড়িতে বসে ভাবলাম, এই অবস্থায় যদি রাইসাকে নিয়ে বাসায় ফিরি তাহলে তোমার হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। তাই আমি ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। 3 জনের জন্য 3টা কফি অর্ডার দিয়ে 3টা চেয়ার দখল করে বসলাম। কিছুক্ষণ পর কফি এলো। আমি কফিতে চুমুক দিয়ে বললাম, এবার বলো তোমাদের সমস্যা কি? এবারও দুজন চুপ, কথা বলছে না। আমি রাইসাকে বললাম, রাইসা কি হয়েছে আমাকে খুলে বলো। আমাকে দেখার পর থেকে রাইসা কিছুটা স্বাভাবিক হয়। রাইসা এবার প্রথম থেকে সব খুলে বলে আমাকে। সব শুনে আমি পিয়াসকে বললাম, এখন বলো তোমার সমস্যা কি? রাইসা যদি ঘরে দেরি করে আসে সেটা দেখার জন্য আমি আছি, ওর বোন আছে, ওকে শাসন করার জন্য, ওকে বকার জন্য আমরা তো আছি। কিন্তু তুমি কেন ভাই শুধু শুধু ওকে বকা দিচ্ছ? ও দেরি করে আসুক, ওর বন্ধুর বাইকে করে আসুক, এটার জন্য তুমি কেন ওকে বকা দেবে? এখানে তোমার সমস্যাটা কোথায় আমাকে বলো। পিয়াস কোনো দ্বিধা না করেই বলে, আমার সমস্যা আছে। ও কোন সাহসে ওই ছেলের কাঁধে হাত রেখে বাইকে বসেছে? আর এত দেরি করে আড্ডা দেওয়ার মানে কি? কোচিং শেষ করে বাসায় চলে যায় প্রায় দেখি। শুধু বৃহস্পতিবার একটু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে 7:30 8টার মধ্যে বাসায় চলে যায়, তাতেও কোনো প্রবলেম না। কিন্তু আজ এত দেরি হলো কেন? রাত কয়টা বাজে এখন? এত রাত পর্যন্ত একটা মেয়ে বাহিরে থাকা একদম সেফ না, সেটা কি ও জানে না? আমি পিয়াসকে বললাম, তার মানে কি তুমি প্রতিদিন রাইসাকে ফলো করো? পিয়াস বলে, হ্যাঁ প্রতিদিন, যেদিন থেকে রাইসা এই বাড়িতে এসেছে তার পরের দিন থেকে। আমি বললাম, কেন? পিয়াস রাইসার দিকে তাকিয়ে বলে, কারণ আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে চোখে চোখে রাখি। পিয়াসের কথা শুনে আমি আর রাইসা দুজনেই অবাক। রাইসা তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আমি বললাম, পিয়াস তুমি কি বলছো? ভেবে বলছো তো? পিয়াস বলে, এখানে ভাবার কি আছে? ভালোবাসা কি ভেবে চিনতে হয় নাকি? যখন হয়ে যায় তখন এমনিতেই হয়ে যায়। আমি বললাম, দেখো পিয়াস, ভালোবাসি বললেই হয় না, ভালোবাসতে যোগ্যতা লাগে। তুমি ছেলে হিসেবে ভালো, দেখতে হ্যান্ডসাম, পড়াশোনা জানো, কিন্তু তোমার বাজে অভ্যাসগুলোর জন্য কোনো মেয়ে তোমাকে ভালোবাসবে না, এমনকি রাইসাও না। পিয়াস বলে, রাইসাকে পাওয়ার জন্য আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কারণ আমি ওকে খুব ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি। আমি বললাম, তাহলে তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ভালো একটা চাকরি খোঁজো। আমি কথা দিচ্ছি, যদি তুমি নিজেকে ভালো করতে পারো, আমার যদি মনে হয় তুমি আমার শালীর যোগ্য, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। কিন্তু এর আগে আমি যেন তোমাকে রাইসার আশেপাশেও না দেখি। পিয়াস বলে, আপনি আমাকে যেভাবে বলবেন, যা বলবেন আমি সেভাবেই করব, তবে রাইসার কাছ থেকে দূরে যেতে পারবো না। আমি বললাম, এভাবে তো ওর পড়াশোনায় ডিস্টার্ব হবে। পিয়াস বলে, আপনি যেটা ভাবছেন সেটা না, আমি দূরে থেকেই ওকে দেখব, এখন যেভাবে দেখি। আমি বললাম, তাহলে ঠিক আছে। রাইসা বলে, কিন্তু ভাইয়া? আমি বললাম, ও বলছে তো তোমাকে ডিস্টার্ব করবে না। তারপর থেকে একে অপরকে শুধু দূর থেকেই দেখতো। রাইসাকে দেখে পিয়াসের মুখে হাসি ফুটলেও রাইসার মুখে হাসি ফুটতো না, কারণ তার মনে পিয়াসকে নিয়ে খুব ভয় থাকতো। রাইসা খুব ভয় পায় পিয়াসকে। ওর ভয় ভাঙানোর জন্য আজ ওকে পিয়াসের সাথে আসতে বলেছি। আর কিছু জানতে চাও তুমি? আমি বললাম, তাহলে অমন করে আমার দিকে তাকিয়ে থাকতো যে? রাফি বলে, ওইটা তোমার মনের ভুল। আসলে পিয়াস নিচ থেকে বারান্দার দিকে তাকিয়ে থাকতো রাইসাকে দেখার জন্য, কিন্তু বারবার রাইসার জায়গায় তুমি এসে দাঁড়াও, আর বেচারা তোমাকে দেখে মুচকি হেসে চলে যায়। যেহেতু ও নেশা করে, তার জন্য ওর চোখ সবসময় লাল থাকে। এজন্য তোমার দিকে তাকালেই তুমি মনে করো ওর নজর ভালো না, নজর খারাপ একটা ছেলে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন তো তোমার কোনো আপত্তি থাকার কথা না। দেখো, ওরা একে অপরকে ভালোবাসে, সেখানে আমরা বাধা দেওয়ার কে বলো? আমার মনে হয় না পিয়াসের সাথে রাইসার বিয়ে হলে অসুখী হবে। পিয়াস ওকে যথেষ্ট ভালোবাসে, তা না হলে 2টা বছর ধরে এত টেক কেয়ার করতো না। এবার আশা করি তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আমি মাথা নিচু করে বললাম, রাফি বলে, আমি গিয়ে দেখি ওরা ওদিকে কি করছে। এই বলে রাফি বেরিয়ে গেল রুম থেকে, সাথে আমিও।
অন্যদিকে রাইসা চুপ করে আছে দেখে পিয়াস আবার বলে, এই কথা বলছো না কেন? রাইসা